দর্শক স্বাগত সবাইকে 21 রাত সঙ্গে আছি আমি অঞ্জন রায়। দেখে নিতে চাই হাতে যে একটি সংবাদপত্র এসেছে তার শিরোনাম, কেলেঙ্কারিতে বিব্রত সরকার, শেয়ার কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতি, কুইক রেন্টাল রেলের কালো বিড়াল, হলমার্ক নিয়ে বিতর্ক বাংলাদেশ দিনের প্রধান শিরোনাম। লোডশেডিং হলে বিল কম আসবে প্রধানমন্ত্রী, সিদ্ধান্ত ছাড়াই শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রী বৈঠক শেষ। হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতরা দুষ্টু, অর্থমন্ত্রী শরম থাকলে আগেই পদত্যাগ করতেন অর্থমন্ত্রী ফখরুল। দৈনিক আমার দেশ, বাংলাদেশ 10 ধাপ পিছিয়ে তলানিতে, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে শিল্পায়ন আটকে গেছে অর্থমন্ত্রী। মানব জমিন, ঢাকা কিলিং জোন, হলমার্ক থেকে 2000 কোটি টাকা আদায় হবে, সিদ্ধান্ত ছাড়াই মন্ত্রীর সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের বৈঠক। সকালের খবর, শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত বুয়েটের শিক্ষার্থীরা, আজ সিদ্ধান্ত, দিনে 2 ঘন্টা লোডশেডিং করার নির্দেশ, বিএনপির কথাও কাজে মিল নেই প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন, প্রতিযোগিতার সক্ষমতায় 10 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুবলীগ পর্যায়ে পিডিবির টেন্ডার চিন্তায় সংঘর্ষ, গ্রেফতার 2। দৈনিক ইত্তেফাক, বাসের ধাক্কায় যশোরে প্রযুক্তি ইউনিভার্সিটি 2 শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর। হলমার্কের টাকায় রাজুকের প্লট কিনেছেন এক রাজনীতিক। 12 জেলার উন্নয়ন বরাদ্দ 157 কোটি টাকা হ্রাস। দর্শক, আমরা শিরোনামগুলো দেখছিলাম। বুয়েট সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে শিক্ষাঙ্গনটির কথা আমরা শুনছি এবং এ নিয়ে আমরা অতীতেও 21 রাতে কথা বলেছি, আজকেও বলবো এবং আমরা এর উত্তরণের পথ দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও হয়তো অনেক বেশি সময় লাগছে কিনা এ নিয়ে কথা আছে খুব বেশি অনরভূমি অনেকেই রয়েছেন কিনা এটি নিয়েও। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে 3 জন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সাথে আছেন স্থপতি ইকবাল হাবিব, আজকে তার অন্য কোনো পরিচয় আমরা ব্যবহার করিনি, বুয়েটের প্রাক্তন ছাত্র হিসেবে তাকে আমরা দেখতে চাই। আছেন সুদীপ্ত সাহা, যে ছাত্ররা বুয়েটে আন্দোলন করছেন তাদের সক্রিয় কর্মী সংগঠক তিনি, এবং তিনি আজকেও কিছুক্ষণ আগে এখানে আসার আগে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেই এসেছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর নাজমুল্লাহ সলিমুল্লাহ, তিনিও বিভিন্ন সময় রাজনীতি নিয়ে আমাদের অনুষ্ঠানে কথা বলেন, আজকে শিক্ষাঙ্গন নিয়ে তার শিক্ষক পরিচয় থেকে তিনি কথা বলবেন আশা করছি। ইকবাল হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 3য় দিন বুয়েট নিয়ে কথা বলছেন আমার অনুষ্ঠানে। আমারও সৌভাগ্য নয় অন্তত। আমি প্রথমেই যে জায়গাটুকু পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে যে শিক্ষামন্ত্রী গতকাল এবং আজকে আলাপ আলোচনার মাধ্যমে 3 লাখ টাকা চুরি, অর্থাৎ তার আগের দিন দেওয়া একটি কেস, সেই কেসে শিক্ষকরা ছাত্ররা মিলে ভিসি অফিস তছনছ করেছে, টাকা লুট করেছে, সেই কেসের উজ্জ্ব করার একটা সিদ্ধান্ত। আচ্ছা, ভিসি অফিসে কি 3 লাখ টাকা থাকার কথা? সেই জায়গাটুকু আমরা একটু পরে বুঝবো। আমার বক্তব্যটা শেষ হলেই যে এই মামলাটি প্রত্যাহারের নিশ্চয়তা দিয়েছেন, ছাত্রদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন। তাহলে ব্যাপারটা দ্বারা এই যে হয়তো আমাদের মন্ত্রীবর্গরা এ ধরনের চুরি, জালিয়াতি বা ডাকাতি মামলাগুলো থেকে যে কাউকে নিস্তার দিতে পারে, আর যদি তা না হয় বুঝতে হবে যে এই মামলাটি ছিল একটি ভুয়া মামলা। তার মানে হচ্ছে যেই ভিসিকে রেখে এর সমাধান করার চেষ্টা, প্রশাসনিকভাবে তার নিরাপত্তা কর্মকর্তা এবং তিনি তারা বিশ্বাস করেছিলেন যে এ ধরনের মামলা দিয়ে হলেও এই যে ছাত্রদের অহিংস আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে এবং বুয়েটের দীর্ঘদিনের ঐতিহ্য, নিয়ম নীতির প্রতি অগাধ বিশ্বাসের যে একটি বিশেষ নর্মস ছিল, সেটাকে ভাঙার বিরুদ্ধে যে আন্দোলনরত ছাত্র শিক্ষক, তাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করার মানসিকতা নিয়েই প্রশাসনিক এই পদটির আঁকড়ে উনি বসে আছেন। সেই মানুষটিকে রেখে কি সমাধান খুঁজছেন শিক্ষামন্ত্রী, যিনি অত্যন্ত অনেকের কাছে অত্যন্ত শ্রদ্ধার্হ শিক্ষানীতির কারণে, সেই রকম একটি মানুষ, এই মানুষটির মধ্যে এমন কি দেখলেন? এবং সেই জায়গাটুকুতে আরো পরিষ্কার করে বলে রাখা দরকার, উনি কিন্তু এখন আর শিক্ষকও নেই, উনি ওনার শিক্ষকতা থেকে ইস্তফা দিয়েছেন, রিটায়ার করেছেন, সমস্ত বেনিফিট, পেনশন স্কিমের সব টাকাটাকে উঠিয়ে নিয়ে এই প্রশাসনিক জায়গাটাকে দখল করে অনড় রেখে আজকে সরকারের বড় দাগের অসংখ্য সফলতাকে কালিমালিপ্ত করে দিনের পর দিন একটি এইরকম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কে ন্যাক্কারজনক অবস্থায় আমানোর পরেও তাকে রেখে সমাধানের পথ খুঁজার এই পায়তারা, এই প্রচেষ্টা আমাকে সাংঘাতিকভাবে ক্ষুব্ধ করছে। আমি এখনো বিশ্বাস করতে চাই শুধু প্রো ভিসি নয়,
শুধু এই ভিসির করা অনেকগুলো প্রশাসনিক অন্যায়কে রিডু করে নয়, বরং এই অন্যায় কর্মকাণ্ডের সূচনা যেখান থেকে হয়েছে, এই ভিসি সাহেবকে অপসারণ ছাড়া যে কোনো সমাধান আজকে আমরা নোংরাভাবে, অত্যন্ত অন্যায়ভাবে একটি অন্যায়ের গোড়া রেখে যে মানবতা বিরোধী বিচারের জন্য এখন আবার দৌড়দৌড়ি করছি, স্বাধীনতার পরে যদি সে উপড়ে ফেলতে পারতাম তাহলে আজকে এই জায়গায় আমাদের যেতে হতো। একই রকম ভাবে এই সমস্ত অন্যায়ের গোড়াকে উপড়ে না ফেলে কোনো ধরনের সমাধানের চেষ্টা, সেটিকে আসলে কোনো সমাধান হবে? এবং সেই সমাধানকে যদি জোর করে চাপিয়ে দেওয়ার জন্য এটিকে সাময়িক একটি প্রলেপ হতে পারে, আপনি এমনটি মনে করছেন? প্রলেপ হোক আর আলাপ হোক, আমার কাছে যেটা পরিষ্কার মনে হয়, এই অবস্থান থেকে বের হওয়া সরকারের জন্য গুরুত্বপূর্ণ একটি ব্যক্তি কখনোই একটি সরকার আছে এত গুরুত্বপূর্ণ হতে পারে না যেখানে শত সহস্র শিক্ষক ছাত্র ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছে, সেই আন্দোলনের মুখে সমস্ত জাতির কাছে সরকারকে সমস্ত অর্জনগুলোকে খাটো করে ফেলতে পারে। এই জায়গাটুকুই আমি আমার বিবেকের কাছে পরাস্ত। এই হচ্ছে কি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, হচ্ছেটা কি? সত্যি কথা বলতে কি, আমি পাশের ক্যাম্পাসের মানুষ, কিন্তু আমার আবার একটা সংযোগও রয়ে গেছে। আমি খুব গর্বের সঙ্গে বলতে চাই যে আমি একসময় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ITN ফেলো ছিলাম। আমার একটি পুস্তিকাও বুয়েট প্রকাশ করেছে। তো বুয়েটের এই টালমাটাল এই অবস্থা, এরকম একটা অ্যাপলিক পদ পৌঁছে যাওয়া, এটা আমাকে খুব ব্যথিত করেছে। আপনার যারা পড়াশোনায় ভালো, আমাদের সমসাময়িক বন্ধুরা, তারা অনেকেই প্রকৌশলী হতে চেয়েছেন এবং সেই ইচ্ছাতে অনেকে ভর্তি হয়েছেন। অনেকে পরবর্তী পর্যায়ে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিষয়ে পড়বার জন্যে এই বিশ্ববিদ্যালয়ের নাম লিখিয়েছেন। এই সব ধরনের মানুষরা এ পর্যন্ত যা কিছু অর্জন করেছেন, এই দুজন ব্যক্তির কারণে সমস্ত কিছু ধূলিসাৎ এবং ম্লান হয়ে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ এরকমটি হবেন, কারণ কোনো মানদণ্ডে কোনোভাবে আমার কাছে মনে হয়নি শিক্ষক সুলভ আচরণ করছেন এনারা। মানে লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়। মানে আমার পেশার মানুষ, তিনারা এরকম কাজ করবেন কেন? ঠিকাদারি মনোভাব অনেকটা, যে তারা ঠিকা নিয়েছেন, ইজারা নিয়েছেন। মানে বিষয়টা এরকম যে ইজারা নিয়েছেন চুক্তি মতো, যে যতদিন ইচ্ছা এটাকে ফেলে চটকে নষ্ট করে তারপর চলে যাবে। যেতে তো হবে, তো কোনো সন্দেহ, ম্যাটার অফ টাইম। একজন দর্শক আছেন, কথা বলে সুদীপ্ত আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক আলোচনায় অংশগ্রহণ করুন। আমি মিরপুর থেকে সোহেল বলছিলাম। একটু জোরে বলবেন সোহেল। আমি মিরপুর থেকে সোহেল বলছিলাম। জি বলুন। আমি প্রশ্নটা করতেছিলাম, গতকাল যে মামলাটা হয়েছে ছাত্রদের এই চুরির মামলাটা, হ্যাঁ, এই মামলাটা শুধু কৌশলগত ভাবে সরকার করাইছে, আমার তো মনে হয় সরকারই এটা করাইছে শুধুমাত্র এই আন্দোলনটাকে থামায় দেওয়ার জন্য। আর আমি ছাত্র যারা এই বুয়েটের যে ছাত্রগুলো রয়েছে, তারা এই আন্দোলনটা এত সহজে কেন থামে যাইতেছে আমি বুঝলাম না। ধন্যবাদ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই তাদের ক্যাম্পাসে ফিরতে হবে। সুদীপ্ত, শুরু করুন। কেন এই আন্দোলন? আপনারা ছাত্র, আপনাদের তো ক্লাসে থাকার কথা। পড়ার টেবিল থেকে আমরা আজকে রাজপথ, পড়ার টেবিল থেকে আমরা কাউন্সিল ভবনে দিনরাত 24 ঘন্টা অবস্থান করছি। আমি কয়েকটা বিষয়, যেটি আমাদের সবার বুয়েট বসন্ত শিরোনামে গতকাল প্রথম আলোতে এসেছে, যে আমরা শিক্ষার্থীরা কেন আন্দোলনে, সেটার একটি জবাবদিহি এখানে আছে এবং আমাদের একটি জ্বলন্ত দলিল এখানে, কেন আমরা এখানে আছি শুনতে চাই। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট, ফল জালিয়াতি। বুয়েটের ইতিহাসে ফল জালিয়াতি এটি শুধু অবিশ্বাস্য নয়, অকল্পনীয়। আমরা কখনো এটি মানে কোনো জায়গাতেও ছিল না যে এরকম কিছু হতে পারে। এবং আমরা জানেন যে আমাদের বুয়েটের দুটি বিষয় আমরা খুব গর্ব করি, খুব অহংকার করি, এবং সেটি বাংলাদেশের একটি গর্বের একটি জায়গা বলে মনে করি। একটি হচ্ছে খুবই সূক্ষ্ম এবং কঠোর একটি ভর্তি পরীক্ষা, এবং দ্বিতীয়ত খুব কঠোর একটি পরীক্ষা পদ্ধতি, এবং সেখানে এসে ফল জালিয়াতি করা হচ্ছে। এবং তার মানে বুয়েটের যে এতদিনের ঐতিহ্য, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ করার প্রচেষ্টা চলছে। এবং আমরা একটি ফল জালিয়াতির ঘটনা হয়েছে, তার মানে এই গত 2 বছরে যতদিন এই ভিসি ছিলেন, তিনি তাহলে আর কতগুলো ফল জালিয়াতি করেছেন তা কিন্তু আমরা জানি না। শুধুমাত্র একটি এক্সপোজড হয়েছে বলে, কোনো না কোনো ভাবে এটি লিক আউট হয়েছে বলে আজকে আমাদের চোখে পড়েছে। 1 নম্বর গেল। দ্বিতীয়টি হচ্ছে যে গত 31শে ডিসেম্বর আমরা দেখেছি যে একটি বিশিষ্ট ছাত্র সংগঠনের পরিচয়ে কিছু ব্যক্তি আমাদের সিনিয়র ভাই 06 ব্যাচের ঈশান ভাইয়ের উপর তার এক ধরনের নির্যাতন চালায়, এবং তিনি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেননি। তাকে আঘাত করার পরিপ্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনে আসি, এবং
এবং খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে কিছু সন্ত্রাসীকে দুইজন বা তিনজন সন্ত্রাসীকে বাঁচানোর জন্য তখন ভিসি এবং প্রভিসি মহোদয় তাদের যে প্রচেষ্টা এবং তাদের কাছ থেকে একটি সিদ্ধান্ত আসার জন্য তাদেরকে 3 দিন আমাদেরকে অবরুদ্ধ করে রাখতে হলো। অর্থাৎ ওই 3 জনকে বাঁচাবেন বলে তাদের যে প্রচেষ্টাটি সেটি ছিল অত্যন্ত দৃশ্যমান। এবং আমরা আশ্চর্যজনকভাবে এর পরবর্তীতে আমরা দুটি জিনিস লক্ষ্য করলাম। এক, সে সময় যা স্বতঃস্ফূর্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন 06 ব্যাচের অন্যান্য ভাইয়েরা, তাদেরকে তদন্তের নামে ফলাফল 6 থেকে 7 মাস ফলাফল আটকে রাখা হলো। এর ফলশ্রুতিতে তারা বিসিএস পরীক্ষা মিস করলেন, তারা শত ইন্টারভিউ মিস করলেন, তারা বাইরে যাওয়ার সেশন মিস করলেন, তাদের জীবনে ক্ষতি হয়ে গেল, আমার গেল। অর্থাৎ যারা ন্যায়ের পক্ষে আন্দোলন করলেন তাদের বিরুদ্ধেই আক্ষরিক অর্থে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। দ্বিতীয়ত আমরা দেখেছি যে যেই দুজনকে বহিষ্কার করা হলো আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তারা যাতে হাইকোর্টের স্ট্যান্ডার্ড নিয়ে পুনরায় পরীক্ষা দিতে পারে সেজন্য আমাদের যে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি 3 দফায় পেছানো হলো। অর্থাৎ কিছু সন্ত্রাসীর জন্য পরীক্ষা 3 দফা পেছানো হয়, আর যারা ন্যায়ের পক্ষে আন্দোলন করে তাদের পরীক্ষার রেজাল্ট 6 থেকে 7 মাস আটকে রাখা হয়। এবং ওটা আসলে কতদিন আটকে রাখা হতো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই যে সমস্যাটি হওয়ার কারণে তিনি আগের সমস্যাটিকে অমিট করার কারণে তৈরি করে চাপের মুখে তিনি এটি করে দিয়েছেন। অর্থাৎ এখন এই সমস্যাটি না হলে তাদের কিন্তু এখনো তারা রেজাল্ট পেতেন কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তৃতীয়ত আমরা দেখছি যে গত 3 বছরে বিভিন্ন হলে অনেক সহিংস ঘটনা ঘটেছে এবং সেই সহিংস ঘটনাটা করে তারা আমাদেরকে এসে বলে যে আমরা এই মাত্র প্রভিসি মহোদয়ের বাসা থেকে আসলাম, আমরা এই মাত্র ভিসির অফিস থেকে মিটিং করে আসলাম, এসে তাদেরকে নির্যাতন চালায় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না। এবং অর্থাৎ প্রত্যক্ষভাবে এটার মদতটা কিন্তু ভিসি দিচ্ছেন। তৃতীয় আরেক বিষয় যে বুয়েটের ছাত্র রাজনীতির যে এই কদাচিৎ ছাত্র রাজনীতির নগ্ন বিষয়টি, এটা কিন্তু আমরা খুব একটা দেখিনি, কারণ বাই ট্রেডিশন আমাদের বুয়েটে কিন্তু ছাত্র রাজনীতি থাকলেও এটার যে খুব নগ্ন বহিঃপ্রকাশ, ছাত্র রাজনীতিকে ব্যবহার করে খুব চরম একটি বিশৃঙ্খলা সৃষ্টি, এই পরিস্থিতি কিন্তু কখনোই বুয়েটে ছিল না। কিন্তু গত 2-3 বছর আমরা দেখলাম খুব ড্রাস্টিক্যালি এই জিনিসটা ফল করেছে। এবং তার একমাত্র কারণ হিসেবে আমরা মনে করি যে এই যে ভিসি এবং প্রভিসি তারা অত্যন্ত নেকেডলি, তারা প্রকাশ্যে এক্সপোজ করে, তারা হচ্ছে নির্লজ্জের মতো, বেহার মতো তারা তাদের শব্দ প্রয়োগে সতর্ক হই। আচ্ছা ওকে, আচ্ছা বুঝতেই পারছেন যে আমি আসলে আপনার আবেগটা বুঝছি, কিন্তু আমরা একটু সতর্ক থাকি। আচ্ছা ওকে, আমি দুঃখিত। এই গেল। আর আরেকটা বিষয় দেখলাম যে গত 10 জুলাই আকস্মিক ভাবে আমাদের 44 দিনের একটি বন্ধ দেওয়া হলো। এবং তার কারণটি কি? তার কারণটি হচ্ছে যে ওই সময় যে মানববন্ধন হয়েছিল, সেই মানববন্ধনে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে কিভাবে এটিকে ডাই আউট করা যায় সেই জন্য তিনি 44 দিনের বন্ধ ঘোষণা করলেন। অর্থাৎ তিনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কোনো কথা নেই, বার্তা নেই, ধুম করে তিনি 44 দিন বন্ধ দিতে পারেন। ধন্যবাদ। আমি আসবো, একজন দর্শক আছেন, কি বলেন শুনে আসতে চাই। সুপ্রিয় দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। বুয়েটের একজন ছাত্রী বলছি, মিরপুর থেকে। আমার নাম অনিতা। অনিতা বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ইকবাল স্যারের সাথে আমি সম্পূর্ণ একমত। স্যার আপনি যেটি বলেছেন যে বুয়েটের ভিসি কে এখন ক্ষমতায় রেখে দিলে বুয়েটের কোন রকম উন্নত হয় না, এবং যেরকম অবস্থা উনি ক্রিয়েট করেছিলেন ওনাকে যদি রাখা হয় উনি পুরোপুরি পূর্বের অবস্থায় আবার ফিরে যাবেন বলে আমার ধারণা। এবং আমাদের বুয়েটের বেশিরভাগ ছাত্রের এবং আমার ধারণা বেশিরভাগ শিক্ষকের এবং সবই ধারণা যে উনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এবং উনাকে পদত্যাগ করলেই আমাদের বুয়েটের আগের পরিস্থিতি, আগের ঐতিহ্য আমরা ফিরে পেতে সক্ষম হব। আদারওয়াইজ এটা কখনোই পসিবল। ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন আছে আপনার কাছে। আমরা আপনাদের আন্দোলন দেখছি, সকল ছাত্রই কি আপনাদের আন্দোলনের সাথে সহমত? ছাত্রছাত্রী যারা আছেন বুয়েটের সকল ছাত্রছাত্রী, 1-2 বিতর্কিত শিক্ষক বাদে সকল শিক্ষক, বুয়েটের বাস ড্রাইভার, বুয়েটের সুইপার, বুয়েটের দারোয়ান সবাই এখন পর্যন্ত আমাদের সাথে সহমত পোষণ করেছে। ধন্যবাদ। ইকবাল হাবিব। আমি আসলে পরিষ্কার করে বলতে চাই, সেটি হচ্ছে যে একগুমি একরকমই হতেই পারে এবং সেটি একটি নৈতিকতার বেসিসে হতে হবে। আমি কোনো একটা নীতি জ্ঞান আপনার সাথে আমার পার্থক্য থাকতে পারে এবং সেটাকে নিয়ে আমি কঠোর মনোভাব পোষণ করতেই পারি, কিন্তু যে জায়গাগুলো নিয়ে আজকের অভিযোগ সেটি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতার স্বেচ্ছাচার, এবং সেই স্বেচ্ছাচার ব্যক্তিকেন্দ্রিকতার যে জায়গাটুকু সেটি হচ্ছে এই প্রশাসনিক কর্ণধার হিসেবে যাকে বসানো যায়। আজকে শিক্ষামন্ত্রী এবং সেই অর্থে সরকার প্রভিসি